বাবা আর ছেলে চুপচাপ মাছ ধরছিল, কিন্তু তাদের কল্পনার ত্রিসীমানাতেও ছিল না যে ভয়ঙ্কর অপরাধীতে ভরা একটা প্লেন তাদের উপরেই ক্র্যাশ করবে। আর কেউ কল্পনাও করেনি এই প্লেন ক্র্যাশে বেঁচে যাওয়া মৃত্যুর সাজা পাওয়া সব কয়েদিরা এই গোটা শহরের মানুষের রাতের ঘুম হারাম করে দেবে। তো গল্পটা শুরু হয় বরফে ঢাকা আলাস্কার ছোট্ট শহরের একটা এয়ারপোর্ট থেকে। আজকে এয়ারপোর্ট থেকে একটা বিশেষ প্লেন ছেড়ে যাবে, আর ওই প্লেনে থাকবে পৃথিবীর বিভিন্ন স্থানের ভয়ঙ্কর সব কয়েদিরা, যাদেরকে মূলত আলাস্কার অন্য একটা শহরে নিয়ে যাওয়া হবে। তো এই কয়েদিদের মধ্যে থাকা সবাই ছিল অনেক ডেঞ্জারাস, কিন্তু তাদের মধ্যে এমন এক বিশেষ কয়েদি ছিল যাকে অনেক বেশি প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার হাত পা এমনকি মুখ পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে, আর তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে সাধারণ কোনো কয়েদি না। তো যাই হোক, পুলিশের মেন কাজ হলো এই সমস্ত কয়েদিদেরকে সুরক্ষিতভাবে অন্য একটা জেলে নিয়ে যাওয়া। তাই প্লেন টেক অফ করার আগে সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই প্লেন টেক অফ করে, আর দেখা যায় ভেতরে থাকা সব কয়েদিদের ভেতরে এক শুনশান নীরবতা চলছে। এদিকে ওই বিশেষ কয়েদিকে প্লেনের একেবারে শেষের সিটে বসানো হয়েছে, সেই সাথে শুধুমাত্র তাকে পাহারা দেওয়ার জন্য আলাদা দুজন পুলিশও সেখানে রাখা হয়েছে। তো প্রথম কিছুক্ষণ সবকিছু নর্মাল মনে হলেও হঠাৎ করেই প্লেনের একদিকে জোরে একটা বিস্ফোরণ হয়ে একপাশের ইঞ্জিনে আগুন ধরে যায়, আর প্লেনটা একদম কন্ট্রোলের বাইরে চলে যায়। এতে ভয় পেয়ে ভেতরের সব কয়েদি চিৎকার শুরু করে, এমনকি ভাঙা জায়গা থেকে কিছু কয়েদি তো সিট থেকে ছিটকে বের হয়ে যায়। এদিকে এমন বাজে পরিস্থিতিতেও সেই স্পেশাল ডেঞ্জারাস কয়েদিটা নিজের কাজ শুরু করে। সে আস্তে আস্তে নিজের একটা দাঁত খুলে ফেলে, যার ভেতরে লুকানো ছিল পাতলা একটা লোহার পিন। ওই পিন দিয়ে সে হাতের হ্যান্ডকাফের তালা খুলতে থাকে, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেটা খুলে ফেলে। তো ফ্রি হওয়া মাত্রই সে সামনে থাকা সোলজারদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্লেন ক্র্যাশ করছে বা ভেঙে পড়ছে এমন কোনো কিছুর ভয় যেন তার ভেতরে একেবারেই নেই। তো এভাবে কিছুক্ষণ মারামারি করে সে গার্ডদেরকে মেরে ফেলে, আর এরপরেই প্লেনটা সোজা নিচে মাটির দিকে পড়তে থাকে। ওই সময় প্লেনটা যেই জায়গার উপর দিয়ে যাচ্ছিল ঠিক তার নিচেই একটা ক্যাম্পে ছিল এক বাবা আর তার ছোট্ট ছেলে। তারা আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে তাদের মাথার উপর দিয়েই একটা প্লেন ক্র্যাশ করতে যাচ্ছে। তাই বিপদ বুঝতে পেরে তারা গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু গাড়ির কাছে পৌঁছাতেই উপর থেকে প্লেনের একটা বিশাল টায়ার এসে তাদের গাড়ির উপরে পড়ে। ছেলে বাধ্য হয়ে উল্টো দিকে দৌড় দেয়, আর ঠিক ওই মুহূর্তেই পুরো প্লেনটা বরফের উপরে ক্র্যাশ করে। প্লেনের ভেতরে মোট 52 জন কয়েদি ছিল, তাদের কেউ কেউ সেখানেই মারা যায়, আবার অনেকেই গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকে। আর প্লেন থেকে বের হয়ে সবাই নিজের হাত কড়া খোলার জন্য মরিয়া হয়ে ছোটাছুটি করতে থাকে। সব কয়েদিকে দেখে মনে হচ্ছে যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছে। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা পরিচিত হই ফ্রাঙ্ক নামের এক পুলিশ অফিসারের সাথে, বউ সারা আর স্কুল পড়ুয়া ছেলে লিউকে নিয়ে তাদের ছোট্ট ফ্যামিলি। তো আজকে ফ্রাঙ্ক তার ওয়াইফ সারাকে সারপ্রাইজ দিয়ে জানাই, জঙ্গলের ভেতর আমি একটা ছোট্ট কেবিন কিনেছি, আর কয়েকদিন পরেই ওখানে গিয়ে আমরা ভ্যাকেশন কাটাবো। আসলে এতদিন সে কাজের দোহাই দিয়ে পরিবারকে ঠিকমতো সময় দিতে পারছিল না, তাই এবার সে সত্যি সত্যি চেষ্টা করছে সবকিছু ঠিক করার। তো কথা শেষ করে ফ্রাঙ্ক ডিউটির জন্য সোজা থানায় চলে যায়। সেখানে গিয়েই ফ্রাঙ্ক খবর পায় দূরে বরফের মধ্য থেকে কালো ধোঁয়া উঠছে। দেখে মনে হচ্ছে যেন একটা প্লেন ক্র্যাশ করেছে। ফ্রাঙ্ক দেরি না করে 2-3 জন অফিসার নিয়ে হেলিকপ্টারে করে ওই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। আর সেখানে নেমেই তারা দেখতে পায় সেখানে শুধু ভাঙা প্লেন আর কয়েকজন মরা মানুষ পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো জীবিত লোক নেই। অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে এক আহত সোলজারকে পায়। সে বলে, ওরা ওত পেতে আছে, তোমরা এখান থেকে চলে যাও। তো তার কথা শেষ হবার আগেই ফ্রাঙ্ক তাকে কাঁধে তুলে তাড়াতাড়ি হেলিকপ্টারের দিকে দৌড় দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ বরফের পাহাড়ের পেছন থেকে বেঁচে থাকা সবগুলো কয়েদি বেরিয়ে এসে ফ্রাঙ্ক আর তার টিমের উপর ঝাঁপিয়ে পড়ে। একসাথে এতগুলো ডেঞ্জারাস কয়েদি দেখে ফ্রাঙ্ক প্রথমে সামলানোর চেষ্টা করলেও খুব দ্রুত বুঝে যায় সে কোনোভাবেই এদের সঙ্গে পারবে না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফ্রাঙ্ক বন্দুক বের করে গুলি চালাতে শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরেই ফ্রাঙ্কের সাথে আসা ড্যানিকে সামনে থেকে এক কয়েদি ছুরি ঢুকিয়ে দেয়। তখন ফ্রাঙ্ক একদিকে আহত ড্যানিকে বাঁচানোর চেষ্টা করে, আর একদিকে প্লেন থেকে বেঁচে যাওয়া ওখানকার সেই সোলজারটাকেও টেনে হিঁচড়ে হেলিকপ্টারের দিকে নিয়ে যায়। তো কোনো মতে দুজনকেই হেলিকপ্টারে তুলেই তারা সেখান থেকে পালিয়ে সোজা হাসপাতালের দিকে রওনা দেয়, কারণ যেভাবেই হোক ফ্রাঙ্ক ড্যানি আর ওই পুলিশ অফিসারকে বাঁচাতে চায়। তো এর পরের দৃশ্যে আমরা ভার্জিনিয়ার সিআইএ হেডকোয়ার্টারে ব্র্যাডফোর্ড নামে এক মহিলা অফিসারকে দেখতে পাই। সে মূলত এই অপারেশনের লিডার, আর তারা খবর পেয়েছে যেই প্লেনে হাই রিস্ক কয়েদিদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা বরফের মধ্যে ক্র্যাশ করেছে। আর সেই লক নামের সেই স্পেশাল কয়েদি যাকে স্পেশাল সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে ওই দুর্ঘটনার স্থান থেকে পালিয়ে গেছে। এটা শুনেই ব্র্যাডফোর্ড সবাইকে বলে, যাই হোক না কেন লককে আবার গ্রেফতার করতেই হবে। তাই সে তার টিমকে অর্ডার দেয়
সিডনি নামের যে আমাদের ফিল্ড এজেন্ট আছে তাকে যেখানেই থাকুক খুঁজে বের করো, কারণ এই লোকটাকে ট্র্যাক করতে পারবে একমাত্র সিডনিই। তো এরপর আমরা সিডনিকে দেখতে পাই। হঠাৎ কিছু সিনিয়র সিআইএ অফিসার তার সামনে এসে হাজির হয়, আর তারা কোনো কিছু না লুকিয়ে সোজা বলে, মিস সিডনি, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। এতে সিডনি বুঝে যায় হয়তো সামনে ওর জন্য খুব সিরিয়াস কোনো মিশন অপেক্ষা করছে। এরপর ব্র্যাডফোর্ড সিডনিকে জানায় লক নামের যেই স্পেশাল কয়েদিকে নিয়ে বিমানটা উঠছিল সেই প্লেনটা ক্র্যাশ করেছে, আর এখন ওকে জীবিত ধরে আনার পুরো দায়িত্ব সিডনির হাতে। তবে প্লেন কেন ক্র্যাশ করেছে সেটা এখনও জানা যায়নি। সেই সাথে বাকি কয়েদিদের মধ্যে কেউ এখনও জানেই না যে লকি হলো সব কয়েদিদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, কারণ কেউ এখনও তার চেহারা দেখেনি। এদিকে ফ্রাঙ্ক তখন আহতদেরকে নিয়ে হাসপাতালে যায়, আর গিয়ে থানায় ফোন দিয়ে বলে আশেপাশের স্কুল, হসপিটাল সব জায়গা লকডাউন করে দাও, কারণ প্লেনে থাকা অনেক কয়েদি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো পুলিশও ফ্রাঙ্কের কথা মতো ওই পুরো শহর জুড়ে জরুরি সতর্কতা জারি করে দেয়। এদিকে ফ্রাঙ্কের স্ত্রী সারা নিজেই একটা হাসপাতালে কাজ করে, তাই হসপিটাল হঠাৎ লকডাউনে চলে যাওয়ায় সে ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। ফ্রাঙ্ক তখন সংক্ষেপে বলে একটা প্লেন ক্র্যাশ করেছে, তাই সিকিউরিটি বাড়ানো হয়েছে, তবে তুমি শুধু সাবধানে থেকো। এদিকে সিডনিকে প্লেনে ওঠার আগে ব্র্যাডফোর্ড তাকে শেষবারের মতো বলে যাই হোক, লক যেন তোমার হাতছাড়া না হয়। তুমি আগে ওর সাথে ডিল করেছো, তার দুর্বলতাগুলো তুমি জানো, তাই আমাদের ভরসা তুমিই। তো এরপর সিডনি প্লেনে উঠে ওই প্লেন ক্র্যাশ করা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে শহরের স্কুলগুলো পুরোপুরি লকডাউন করে দেওয়ায় স্কুলের ভেতরে সব বাচ্চারা আটকে পড়েছে। ফ্র্যাঙ্কের ছেলে লিওকো তখন বাকি বাচ্চাদের সাথে স্কুলে ছিল। হঠাৎই সে বাহাদুরি দেখাতে ক্লাসের কিরা নামের এক মেয়েকে ডেকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটা বলেই সে তাকে চুপচাপ গাড়িতে বসিয়ে স্কুলের বাইরে নিয়ে যায়। তো এরপর আমরা ফ্রাঙ্ককে আবারও হাসপাতালে দেখতে পাই। সেই আহত সোলজারের পাশে দাঁড়িয়ে সে তাকে জিজ্ঞাসা করে আকাশে আসলে কি হয়েছিল। সোলজারটা বলে প্লেনটা একদম নর্মালি টেক অফ করেছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎই একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর বিস্ফোরণে প্লেনের এক পাশ তো একেবারে উড়ে যায়। সেই সাথে কয়েকজন কয়েদি সেখান থেকে বাইরে পড়ে যায়। আর ওই সময় লক নামের সবচেয়ে ডেঞ্জারাস যে কয়েদি ছিল তাকে আমরা খুব শক্ত করে বেঁধে রেখেছিলাম, কিন্তু কিভাবে যেন সে বাঁধন খুলে ফেলে আর সোজা আমাদের গার্ডদের উপর হামলা চালায়। তারপর কি হয়েছে ঠিক জানি না, কারণ প্লেন মাটিতে ক্র্যাশ করার সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে যাই। তো এসব শুনে সে তাকে বলে চিন্তা করো না, হাসপাতালে উন্নত চিকিৎসা দিয়ে আমরা তোমাকে সুস্থ করে তুলব। যাই হোক, এদিকে সিআইএ এজেন্ট সিডনি ঘটনাস্থলে চলে এসেছে। ফ্রাঙ্ক একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে এটা তো পুলিশের কাজ, সিআইএ হঠাৎ এই কেসে এত ইন্টারেস্ট নিচ্ছে কেন। জবাবে সিডনি বলে ওই প্লেনে থাকা কয়েদিদের মধ্যে একজন ছিল আমাদের লোক, যার নাম হ্যাভলক, তাই আমাকে এখানে পাঠানো হয়েছে। যাই হোক, এরপর সিডনি ক্র্যাশ সাইটে গিয়ে ওই ক্র্যাশ করা প্লেনের ব্ল্যাক বক্স খুঁজতে থাকে, যাতে প্লেন ক্র্যাশের আসল কারণ খুঁজে বের করা যায়। এরপর লাশগুলো পরীক্ষা করতে করতে সিডনি এক একটা কয়েদির লাশ দেখে বুঝতে পারে যে একে কেউ ইচ্ছা করে গলা টিপে মেরে ফেলেছে। ফ্রাঙ্ক সিডনিকে বলে হ্যাভলক আসলে কে, সে কতটা বিপজ্জনক তা না জানলে আমি আমার শহরটা প্রোটেক্ট করতে পারবো না। তো শেষমেশ একরকম বাধ্য হয়ে সিডনি লকের ব্যাপারে বলতে শুরু করে 3 বছর আগে সিআইএর ভেতরে উঠেছিল আমাদের মধ্যে নাকি কয়েকজন আমাদের তথ্য অন্য কারো কাছে বিক্রি করছে, তাই এদের ট্র্যাক করার জন্য আলাদা একটা স্পেশাল টিম বানানো হয়। সেই টিমে আমি নিজেই টেইলর হাইওয়ে নামের একজন রিক্রুট করেছিলাম, মানে এখন যাকে তোমরা হ্যাভলক বলে চেনো, আর আমি নিজেই ওকে ট্রেনিং দিয়েছি, হাতে কলমে সব কিছু শিখিয়েছি। ও প্রথমে কিন্তু আমাদের জন্যই কাজ করত, আর ধীরে ধীরে সিআইএর হাজারো গোপন ফাইল, গোপন মিশন সব কিছুর অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করেই গায়েব হয়ে যায় লোকটা। সিডনি আরও বলে আমরা অনেকভাবে ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অবশেষে খবর পাই আলাস্কার ভেতরে নাকি কোথাও সে লুকিয়ে আছে, আর ফাইনালি অনেক কষ্টে ওকে ধরতেও পেরেছি। তবে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় এই এলাকায় প্লেনটা ক্র্যাশ করেছে, তাই এখন ওকে আবার ধরে নেওয়ার জন্য তোমার সাহায্য দরকার, কারণ যদি সে 30,000 ফুট উচ্চতা প্লেন ক্র্যাশের মাঝেই পালিয়ে যেতে পারে তাহলে এ তো কেবল শুরু, সামনে হয়তো আরও বড় কোনো দুঃস্বপ্ন আমাদের জন্য ওয়েট করছে। তো এরপর সিন শিফট হতেই বরফে ঢাকা জঙ্গলে এক ভয়ানক চেহারার বন্দিকে দেখা যায়। তো সে হাঁটতে হাঁটতে ছোট্ট একটা ঘরের সামনে আসে, আর দরজা ভেঙে ঢুকেই সে ওই বাড়িতে থাকা বুড়ো লোকটাকে নিজের জিম্মি বানিয়ে ফেলে। এদিকে ঠিক তখনই ফ্রাঙ্কের ফোনে হসপিটাল থেকে একটা কল আসে। সে দৌড়ে সেখানে যেতেই তার স্ত্রী সারা জানায় আমাদের ছেলে আর লুক এখনও বাসায় ফেরেনি। ফ্রাঙ্ক তখন তাকে বলে চিন্তা করো না, আমরা তো স্কুলে লকডাউন দিয়েছি, লুক নিশ্চয়ই এখনও স্কুলের ভেতরে আছে। এটা বলেই সে সাথে সাথেই স্কুলের টিচারকে ফোন করে বলে লুকের ব্যাপারে জানার জন্য। জবাবে টিচার বলে ঠিক আছে, একটু পরেই আমরা চেক করে আপনাকে লুকের ব্যাপারে জানাবো। এদিকে প্লেন ক্র্যাশ থেকে উদ্ধার হওয়া সেই সোলজারটাকে এই হসপিটালেই রাখা হয়েছে,
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার 2 চোখই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এর মধ্যেই ফ্রাঙ্ক জানতে পারে ওই সময় তার সাথে আহত হওয়া সহকর্মী ড্যানি অপারেশন টেবিলে মারা গেছে। আর এই কথাটা শুনে ফ্রাঙ্ক একেবারে ভেঙে পড়ে। আর ড্যানির মৃত্যুর খবর শুনে ফ্রাঙ্কের স্ত্রীও একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর এমন ইমোশনাল সিচুয়েশনে বেচারা ফ্রাঙ্ক তাদেরকে সহানুভূতি দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না। তো এরপরেই ফ্রাঙ্ক তার স্ত্রীকে বলে, আসলে কাজের চাপে আমি অনেকদিন তোমাদের ঠিকমতো সময় দিতে পারিনি। এটা শুনে তার স্ত্রী বলে, এভাবে চলতে থাকলে হয়তো একদিন আমরা একজন আরেকজনকে ভুলে যাব। জবের চাইতে তোমার পরিবারকে বেশি সময় দেওয়া উচিত ছিল। কথাটা শুনে ফ্রাঙ্ক বলে, হ্যাঁ, এই কেসটা একবার সমাধান হয়ে গেলেই আমি ভাবছি জবটা ছেড়ে দেব। আর ঠিক এই সময়ই ফ্র্যাঙ্কের ফোনে একটা কল আসে আর কন্ট্রোল রুম থেকে জানায় জঙ্গলের ভেতরের দিক থেকে একটা অদ্ভুত রেডিও সিগন্যাল পাওয়া গেছে। সম্ভবত হ্যাভলকও সেদিকেই আছে। ফ্র্যাঙ্ক সাথে সাথেই কয়েকজন অফিসারকে নিয়ে সোজা সেই জঙ্গলের পথে রওনা দেয়। এদিকে জঙ্গলের ভেতরে বুড়ো লোকটার সঙ্গে যেই ডেঞ্জারাস কয়েদিটা লুকিয়ে আছে সে টের পায় যে বুড়োটা লুকিয়ে রেডিওতে সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছে। আর সেটা বুঝে সে তাকে ধরে মারধর শুরু করে। ওদিকে আবার এই একই জঙ্গলের আর এক প্রান্তে ফ্র্যাঙ্কের ছেলে লিওক তার সেই ক্লাসমেট কিরাকে নিয়ে ঘুরতে এসেছে। তবে পথে তাদের গাড়ির চাকা বরফের মধ্যে আটকে গেলে তারা পায়ে হেঁটে ছোট্ট একটা কাঠের বাড়ির সামনে চলে আসে। আর এটাই হলো সেই বাড়ি যেটা ফ্রাঙ্ক কিছুদিন আগে ভ্যাকেশন কাটানোর জন্য কিনেছিল। তো ভেতরে ঢুকেই লিওক কিরাকে বলে, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এনেছি। আর এটা শুনে কিরা নামের ওই মেয়েটাও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে ঠিক তখনই ফ্রাঙ্ক তার টিম আর পুরো পুলিশের ফোর্স নিয়ে সেই জঙ্গলের বাড়িটার কাছে আসে। সবাই সাবধানে সেই কাঠের ওই বাড়িটার ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকে দেখে বাড়িটা একদম ফাঁকা আর শুধু কোনায় দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পুরো লোকটা পড়ে আছে। ঠিক তখনই হঠাৎ পেছন দিক থেকে সেই ডেঞ্জারাস কয়েদিটা গুলি করা শুরু করে। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই সে কয়েকজন পুলিশকে মেরে আবারও কোথাও লুকিয়ে পড়ে। এবার সবাই মিলে আবারও পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু ওই কয়েদিটা এতক্ষণে সেই প্রলোকটার গলায় বন্দুক ঠেকিয়ে তাকে ঢাল বানিয়ে ফেলেছে। আর সবার সামনে দাঁড়িয়ে পুলিশকে বলে, আমাকে যেতে দাও, না হলে বুড়োটাকে এখানেই উড়িয়ে দেব। এদিকে সিডনি একেবারেই চায় না এই কয়েদি বেঁচে থাকুক, তাই সে চিৎকার করে বলে, এত কিছু না ভেবে গুলি চালাও। কিন্তু ফ্রাঙ্ক মূলত তাকে জীবিত ধরতে চায়। আর এটা বুঝতে পেরেই সিডনি হঠাৎই একটা কুড়াল হাতে নিয়ে সেখানে বেঁধে রাখা একটা কুকুরকে ছেড়ে দেয়। সাথে সাথে কুকুরটা ওই দাড়িওয়ালা কয়েদিটার উপর হামলা করে তাকে কামড়ে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যেই ওই কয়েদিটা সেখানেই মারা যায়। এরপরেই সিডনি কাছে গিয়ে কয়েদির মুখটা দেখতে থাকে। উত্তেজিত হয়ে ফ্রেড জিজ্ঞাসা করে, এটাই কি তাহলে তোমার সেই লক যাকে সবাই এত ভয় পাচ্ছে? তবে কয়েদির মুখটা ভালো করে দেখে সিডনির মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ এটা একটা সাধারণ কয়েদি ছিল। মানে সত্যিকারের হ্যাভলক এখনো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। এটা বুঝেই সিডনি দ্রুত বেস ক্যাম্পে ফিরে যায় আর সেখানে রাখা সব মরদেহ এক এক করে চেক করতে থাকে। তখন হঠাৎ একটা লাশ তার নজরে পড়ে, যে লোকটাকে স্পষ্ট গলা টিপে মারা হয়েছে। আর এই লাশ সে আগেও দেখেছে। তবে ওই লাশের হাতের দিকে তাকাতেই বোঝা যায় তার কবজিতে কোনো হ্যান্ডকাফের দাগ নেই। তখন সিডনি বুঝে যায় এই লোকটা আসলে কয়েদি না, বরং একজন সৈনিক যাকে বন্দির পোশাক পরিয়ে রাখা হয়েছিল। আর এভাবে কারো পরিচয় বদলানোর মতো কাজ শুধুমাত্র হ্যাভলকই করতে পারে। ঠিক তখনই ফ্র্যাঙ্কের মাথায়ও যেন সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে ক্র্যাশ হওয়া প্লেন থেকে যে অন্ধ সোলজারটাকে সে নিজের হাতে বাঁচিয়ে নিয়ে এসেছিল আসলে সে কোনো সোলজারই ছিল না, বরং সে ছিল কুখ্যাত কয়েদি হ্যাভলক। কারণ হ্যাভলকের ব্যাপারে সে সবকিছুই জানতো। তো সবকিছু বুঝতে পেরে আর এক মুহূর্ত দেরি না করে সে তাড়াতাড়ি তার স্ত্রীকে কল দেয় আর কাঁপা কাঁপা গলায় বলে, যেই সোলজারটার চিকিৎসা করছো সে আসলে সোলজার না, সে একটা ডেঞ্জারাস কয়েদি। তুমি এখনই ওখান থেকে বের হয়ে যাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরই মধ্যে হ্যাভলক চোখের পট্টি খুলে ফেলে আর মুহূর্তের মধ্যেই সারাকে কিডন্যাপ করে ওই হাসপাতাল থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই স্কুল থেকে ফ্রাঙ্কের কাছে ফোন আসে আর বলা হয় লিউকে স্কুলে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে বউকে কিডন্যাপ, অন্যদিকে ছেলে নিখোঁজ। সব মিলিয়ে ফ্রাঙ্ক একেবারে ডিপ্রেসড হয়ে পড়ে। এদিকে বুদ্ধিমান হ্যাভলক ওই শহরের একটা বড় টাওয়ারে আগুন লাগিয়ে দেয়, যাতে সেখানকার কেউ আর বাইরে যোগাযোগ করতে না পারে। আর এতে ফোন নেটওয়ার্ক সব ডাউন হয়ে যায়। ফ্রাঙ্ক এবার প্রচণ্ড রেগে সিডনির কাছে গিয়ে বলে, তুমি যদি আগে থেকেই আমাকে হ্যাভলকের ছবি দেখাতে তাহলে আমি ওকে অনেক আগেই ধরে ফেলতাম, কিন্তু তুমি কেন আমাকে হ্যাভলকের ব্যাপারে কোনো তথ্য দাওনি? তখন সিডনি চিৎকার করে বলে, আমি শুধু ওকে ধরতে না, ওকে মারতে চাই। কারণ আমি যদি ওকে ধরে আবার সিআইয়ের হাতে তুলে দেই তাহলে তারা ওর সাথে আমাকেও মেরে ফেলবে। কারণ ওরা সবাই ভাবে আমার সাথে হ্যাভলকের কোনো কানেকশন আছে। তাই আমি যত দ্রুত সম্ভব ওকে এফবিআইয়ের হাতে তুলে দিতে চাই, যাতে আমার নিজের জীবনটাও বাঁচে। এদিকে পুলিশ বুঝতে পারে শহরের কোথাও নেটওয়ার্ক নেই, তাই কারো ফোনে কোনো সিগন্যাল নেই। ঠিক তখনই ওয়াকি টকিতে একটা অদ্ভুত ভয়েস ভেসে আসে। কেউ বলছে, এই কলটা আমি সিডনির জন্য না, ফ্রাঙ্কের জন্য করেছি। তোমার স্ত্রী আমার কাছে একদম সেফ আছে।
তাই চিন্তা করো না। আসলে সিআইএ ভেতর থেকে পচে গেছে, ওরা নিজেরাই একটা ভণ্ড। এখন পুরো শহরে শুধু তুমিই একজন সৎ পুলিশ অফিসার, তাই তোমার সাহায্য দরকার। তুমি যতক্ষণ আমার কাজে সহযোগিতা করবে তোমার স্ত্রী জীবিত থাকবে। আর ঠিক এমনই একটা সাসপেন্সের মধ্য দিয়েই এই সিরিজের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে যদি সিরিজটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য এই সিরিজের পরের এপিসোডটা আবার এক্সপ্লেন করে দিব। আল্লাহ হাফেজ।